আজকের গল্প প্রতিপক্ষ, লেখক আহমদ ছফা। তাহলে শুরু করা যাক ছোট গল্প প্রতিপক্ষ। জামাল সাহেবের বুকের ভিতরে জ্বলছে মরিচ লাগার মতো সহ্যের অতীত জ্বালা। হৃদয়ের শূন্য গহ্বর মথিত করে ফোঁস দীর্ঘ নিঃশ্বাস বেরোচ্ছে। বাইরে ডাকছে পাখি, বউ কথা কও। চাঁদের আলোতে ভাসছে শহর দুধের স্বরের মতো। জানালা দিয়ে দেখেন হালকা তুলতুলে সাদা মেঘ ডানা মেলে উঠছে ঝাঁকে ঝাঁকে। মিটিমিটি তারার আলো শিউরে শিউরে কাঁপছে। দক্ষিণে চরের মতো জেগে উঠছে থরে থরে জলবাহী নবীন মেঘ। চন্দ্রপুরা সাপের মতো ফলা মেলে চিরকি মেরে নেচে উঠছে বিজুলির বাঁকাছুরি। কালো স্লেটের মতো প্রসারমান ঘন কাজল ছায়ায় মেঘে মেঘে ঘষা লেগে বাস পড়ছে কর কর। চোখ ধাঁধানো আলোর ঝলক লেগে তুষের আগুনের মতো বুকে ধুইয়ে জ্বলা আগুনে তরুণ বেদনার স্ফুলিঙ্গ ফুটছে ফুলঝুরির মতো। আকাশে চার কোণ ছেয়ে উঠেছে কালো মেঘ, কালো গায়ের ওলানের মতো। একটু পরে বৃষ্টি নামলো ঝড় ঝরিয়ে। একটানা কান্নার মতো আকাশের কালো গভীর ক্রন্দসী চোখের জল অবিরাম সুরের সিম্ফনি হয়ে ঝরতে থাকলো। এমন বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, কোমল বৃষ্টি, বুকের ভেতরটা পর্যন্ত ভিজিয়ে দেওয়া বৃষ্টিতে কি চোখে ঘুম আসে? মনের ভেতরে কে যেন কাঁদছে। পুরনো বেদনারা স্মৃতির কাদায় কেঁচোর মতো ঠিক ঠিক করছে। মনোভূমির প্রতি তন্ত্রিতে প্লাবন, মনের চাতালে বৃষ্টি ঝরছে ঝুমঝুম। কত বৈশাখের শুষ্ক দাহন জল হয়ে গলছে। আতপড়া ইংরেজি উপন্যাসখানা খুলে বসলেন জামাল সাহেব। বাইরে বৃষ্টির বাজনা ঝুমঝুম। বইয়ের পাতায় চোখ রাখলেন তিনি। নায়ক নায়িকাকে নিয়ে গেছে সমুদ্র সৈকতে। অনন্ত নীল নোনা পানি, ঢেউয়ের মাথায় সাদা সাদা ফুলের স্তবের মতো ভাসমান ফেনা। লাল রক্তপিণ্ডের মতো সূর্যটি সমুদ্রে ডুবছে। আকাশে সিঁদুর লেপা ললাটের শিওরে একটি তারা ফুলের মতো ফুটি ফুটি করছে। এমনই সময়, এমনই পরিবেশ। মুখের কথা খেপা বাতাস উড়িয়ে নিয়ে যায়। সমুদ্রের হুহু গর্জনের তলায় চাপা পড়ে, জেগে থাকে শুধু বুকের ক্রন্দন। রক্তের ক্রন্দনে স্পন্দিত বুকে কেবল মাদল বাজে, কেবল বাজে। নায়ক নায়িকাকে কাছে ডাকলো, হাতে হাত রাখলো, মুখে মুখ রাখলো, শরীরে শরীর। সামনে অথই নীল নোনা পানির বিস্তার, বাতাসে হুহু গর্জন। আর পড়তে পারলেন না, উঠে দাঁড়ালেন। পড়ে রইল খোলা বই। শরীরের রক্তে উজানমুখী তরঙ্গ ভাঙছে। স্ত্রীর মৃত্যুর পর অনেক দিন তিনি এমন অনুভব করেননি। দুঃখ পচা গ্যাস দীর্ঘশ্বাসের আকারে অনেক করেছে। টাটকা তাজা কামনা রক্তের মাথানে সাপের ছোবলের মতো হিস হিস করে অনেক দিন জাগেনি। বাতি নিভিয়ে দিলেন। অন্ধকার ঘরে আগাগোড়া দুবার পায়চারি করলেন। সমস্ত শরীরটা আগুন হয়ে উঠেছে। পাশের ঘরে ঘুমোচ্ছে নিজের মেয়ে। তার নাক ডাকা শব্দ আসছে। ডান দিকে পুরুষ চাকরদের ঘর, বাঁ দিকেরটা কিচেন। কিচেনে ঘুমোয় চাকরানি সকিনা। তিনজন স্বামী তাকে তালাক দিয়েছে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই জামাল সাহেবের বাড়িতে আসেন। সকিনার ঘরের দিকে তার পা দুটো ছুটে যেতে চাচ্ছে। চোখে সকিনার বেসামাল শরীর খানায় ভাসছে। কিন্তু জামাল সাহেব একজন মানি লোক। তিনি কি একজন চাকরানির ঘরে যেতে পারেন? বাইরে বৃষ্টি ঝরছে, মেঘ ডাকছে, বাতাস ফুটছে। জামাল সাহেবের শরীরে রক্তের উত্তাপিত তৃষ্ণা আগুন হয়ে যাচ্ছে। তিনি ভুলে গেলেন সকিনা চাকরানি। দরজা খুলে বৃষ্টির মধ্যে প্রায় আধ ভেজা হয়ে কিচেনের দুয়ারে এসে টোকা দিলেন। ভেতরে মেয়ে মানুষটি যেন আগে হতেই তৈরি হয়েছিল। হুট করে দরজা খুলে দিল, চটপট বাতি জ্বালালো। জামাল সাহেব ভেতরে এসে ঢুকলেন। মুখের কাছে আঙুল দিয়ে ফিসফিসিয়ে বাতি নিভিয়ে দিতে বললেন। সকিনার চোখের কোণা ঝিকিয়ে উঠল, ঠোঁটের ডোগায় হাসি খেলে গেল। এই রাতের বেলায় কি এর লোভে আইছেন হে তো জানি। বাড়িরে ডয়া কি হইব, যান বয়েন। আলগো সে ঘরের কপাট জোড়া বন্ধ করে দিল। লেফাফা দুরস্ত জামাল সাহেব সকিনার ভাঙা তক্তপোষের উপর উঠে বসলেন। নোংরা নোংরা তেল চিটচিটে ঝুলঝুলে কাঁথার পচা পচা গন্ধে তার গা গুলিয়ে বমি আসছিল। সকিনা আদরে স্বামীটির মতো গায়ে হাত বুলিয়ে জামাল সাহেবকে শুইয়ে দিল। নির্ভাবনায় টান টান গতরখানা মেলে ধরল। বৃষ্টিতে ভেজা এঁটেলো মাটির কাদার মতো জামাল সাহেবের শরীরের সঙ্গে একসা হয়ে লেগে রইল। বহুদিন পর মেয়ে মানুষকে দুবাহুর মধ্যে পেয়ে
জামাল সাহেব কাঙালের মতো ভোগ করলেন, তৃষ্ণার্তের মতো পান করলেন। বৃষ্টি থেমে গেলে তিনি সকিনার ঘর থেকে উঠে এলেন। নিজের ঘরে ঢুকে বাতি জ্বালাতেই তার স্বর্গত স্ত্রীর অয়েলের ছবিটার দিকে চোখ গেল। বুকটা ধক করে উঠল। নালিশের ভঙ্গিতে স্ত্রীর চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে, যেন জামাল সাহেবকে বলছে, তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি, ছি ছি, একটা চাকরানির সঙ্গে। দুটো শিল্পী রাখা চোখ, চোখ তো নয়, যেন ক্ষুব্ধ ফরিয়াতি আত্মার থরথর কাঁপা দুটি জীবন্ত প্রতিচ্ছবি। শানিত দৃষ্টি ছুরির মতো এসে বিঁধেছে বিবেকের শরীরে। তিনি অস্ফুট আর্তনাদ করে উঠলেন, হায় আল্লাহ, এ কি করলাম। বুকে জ্বলন্ত চিতা নিয়ে তিনি ঘুমোতে গেলেন। অন্ধকারের মধ্যে ডানকান হত্যার সময়ে ম্যাকবেথ কর্তৃক দৃষ্ট ঐন্দ্রজালিকে ছুরিকার মতো সে দুটো জিঘাংসিত চোখই তিনি দেখলেন। ইস, মুহূর্তের ভুলে কি করে ফেললেন। লজ্জায় সমস্ত শরীরের জোড়া আলগা হয়ে আসছে। কাল ভোরে তিনি কেমন করে মুখ দেখাবেন। রাতভর অনুশোচনার ক্ষিপ্র ছুরি তাকে ফালি ফালি করে ছিঁড়ল, খণ্ড খণ্ড করে কাটল। পরের দিন জামাল সাহেব ভালো করে মুখ তুলে তাকাতে পারলেন না, কেমন যেন আনমনা হয়ে গেলেন। চাকর বাকরেরা চিরদিনের বদমেজাজি জামাল সাহেবকে হঠাৎ শান্তশিষ্ট দেখতে পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি আর চোখে চাকর বাকর সকলের চোখ মুখ খুঁটিয়ে পরখ করে দেখলেন গত রাতের ঘটনার কোনো ছায়া কারো মুখে লেগেছে কি না। আতশ কাচের মতো দৃষ্টিতে দেখে নিলেন, না, কেউ টের পায়নি। রাতের অন্ধকারের যে গোপন পুলক এখনও শিরায় তানপুরার বোলের মতো কাঁপছে, সে খবর কেউ জানে না। অন্ধকারের যে লজ্জা মনে বোঝার মতো চেপে বসেছে, সে খবর কেউ জানতে পারেনি। আশ্বস্ত হলেন। বাজারের হিসেব দিতে এলো সকিনা। একটু আগে গা ধুয়েছে, চুলে নারকোল তেল মেখেছে, কালো শরীরে কালো চুল ছাড়া ছাড়াভাবে ছড়িয়ে আছে। নীল রঙের একটি শাড়িতে শরীর ঢেকেছে। তার মুখে রহস্য কুটিল হাসি, চোখে ওত পাতা ঝানু কুমিরের মতো ঘোলাটে দৃষ্টি। ব্লাউজের ছেঁড়া অংশ দিয়ে পাতার তলায় আতপোকা পেয়ারার মতো ডাসা মাংসল রক্তিম শিরাল স্তনের কালো বুটা উকি দিচ্ছে। কাপড় ঠিক করার ওসিলায় সকিনা কায়দা করে জামাল সাহেবকে বুক দেখিয়ে দিল। জামাল সাহেব লজ্জায় মাথা নিচু করলেন। সারা দুপুরবেলা তিনি স্থির করলেন জীবনে তিনি কোনো দিন সকিনার ফাঁদে পা দেবেন না। সংকল্প শক্ত করার জন্য মাগরিবের নামাজ পড়লেন। লাইব্রেরিতে গিয়ে পবিত্র জীবনের উপর লেখা আস্ত একখানি বই পড়ে ফেললেন। একটু রাত করেই বাড়িতে এলেন। মেয়েরা ঘুমিয়ে পড়েছে। ছোকরা চাকরটা তার অপেক্ষায় ডাইনিং টেবিলের পাশে বসে চোখ জড়ানো ঘুমে ঢুলছে। তাড়াতাড়ি খেয়ে তিনি বাতি নিভিয়ে দিয়ে বিছানায় লম্বা হলেন। ঘুম আসছে না, শরীরটা মোচড় খেলছে। এমন সময় দরজায় টোকা পড়ল। মনে মনে কেঁপে উঠলেন, সর্বনাশ, সকিনা এসেছে, বাঘিনীর মাংসের স্বাদ পেয়েছে। পাশের ঘরে নিজের মেয়ে, ওপাশে চাকর বাকর, কে কখন দেখে ফেলে। জানালাগুলো লঘু হাতে বন্ধ করে আলো জ্বাললেন। তারপরে দরজা খুললেন। ঘরে ঢুকলো সকিনা। সে সময়ে স্ত্রীর ছবিটার দিকে তার চোখ গেল। দুটো কালো চোখের উদ্ধত শানিত চাউনি। তিনি ঠকঠক করে কাঁপতে লাগলেন। সকিনা শুধলো ফিসফিসিয়ে, কাঁপেন কেন? চোখ চোখ ভয়ার্ত স্বর বেরিয়ে এলো জামাল সাহেবের মুখ দিয়ে। কই? জানতে চাইলে সকিনা। জামাল সাহেব স্ত্রীর ছবির চোখ দুটোর দিকে তর্জনী বাড়িয়ে ধরলেন। সকিনার ঠোঁটে বিচিত্র জটিল হাসি। কাজল মাখা ভুরু দুটো অবজ্ঞায় কুঁচকে এলো। পান খাওয়া গ্যাট গেটে লাল দাঁতগুলো বেরিয়ে পড়ে। একটানে ছবিটা নামিয়ে খাটের তলায় রেখে বাতি নিভিয়ে দেয়। জামাল সাহেবের কোমরে একখানা হাত দিয়ে বলে, আয়েন, হেই চোখ এখন হপ্পন দেখছে। জামাল সাহেবকে যেতে হয়। নিজের ধবধবে বকের পালকের মতো সাদা বিছানায় শুয়ে সকিনার শরীরের সঙ্গে শরীর মিশাতে হয়। এমনই মেয়ে মানুষ সকিনা। উঠে আসতে চাইলেও দেয় না, ক্লান্তিকে কেয়ার করে না, সংশয়ের ধার ধারে না। এমনই পাথর ফাটানো তৃষ্ণা। প্রতি রাত আসে, দরজায় টুকা দিলে পুতুলের মতো দরজা খুলে দেয়। এদিকে ভয়ে পেটের ভাত হজম হয় না। ছেলেমেয়ের বাবা, সমাজে প্রতিষ্ঠাবান মানুষ, একথা একবার চাউর হয়ে গেলে তার পক্ষে জীবনে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। সি সি সি, লোকে শুনলে বলবে কি? সকিনার হাত থেকে উদ্ধার হতে না পারলে তার নিস্তার নেই। ভেবে ভেবে একটি চমৎকার ফন্দি বের করলেন। সাপও মরবে, লাঠিও ভাঙবে। স্ত্রীর মৃত্যুর পর থেকে ছেলে হলে থাকে। রুক্ষ মেজাজের জন্য জামাল সাহেব বাধ্য হয়ে ছেলেকে হলে পাঠিয়েছেন।
বাড়িতে থাকলে একে মারে ওকে বকে, এটা ভাঙে সেটা নষ্ট করে, মেয়েদেরকে একদম দেখতে পারে না। স্ত্রী দুঃখ করে বলতেন, আমার পেটে এজিদ ধরেছি, মার সঙ্গে কি ব্যবহার করতে হয় তাও জানে না। ছকিনাকে তাড়াবার জন্য জামাল সাহেব গরমের ছুটিতে ছেলেকে হল ছেড়ে বাড়িতে এসে থাকতে আদেশ করলেন। ছেলে এলে 1 মাসের জন্য তার কাঁধে বাড়িঘরের সমস্ত দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ার ব্যবস্থা করলেন। জিনিসপত্র বাধা সাধা হচ্ছে, ছকিনা আর চোখে সব কিছু দেখছে। তার মুখ থেকে যাচ্ছে সূক্ষ্ম শানিত হাসি, চোখের দৃষ্টি হয়ে উঠছে কুটিল থেকে কুটিলতর। ভাবখানা এমন, এসব কি আমার অজানা? কিচেনের পাশে জামাল সাহেবকে সন্তপনে হেঁটে আসতে দেখে ছকিনা জিজ্ঞেসই করে বসল, পালাইতেছেন বুঝি? জামাল সাহেব কোনো জবাব না দিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে এলেন। বাড়িঘর এবং আলমারির চাবি ছেলের হাতে তুলে দিলেন। যাবার সময় কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, আলমগীর, ছকিনাটি ভারী বজ্জাত, পারিস তো বিদায় করে দিয়ে আর কাউকে রাখিস। তিনি দেশের বাড়ি থেকে ফিরে এলেন 1 মাস পর। মনে স্থির ধারণা করেছিলেন ছকিনা আর বাড়িতে নেই। আলমগীর কবে গলা ধাক্কা দিয়ে ঝেঁটিয়ে বের করে দিয়েছে। ঢুকেই দেখতে পেলেন ছকিনা উঠোনে চুল শুকাচ্ছে। ঝাড়া ঝাড়া কালো চুলের রাশি পিঠের উপর ভেঙে পড়েছে। চোখ কপালে তুললেন জামাল সাহেব, মাথায় হাত দিয়ে খাটের কোনায় বসে পড়লেন। গভীর জলের আবর্তের মতো ছকিনার চোরা চোখের বাঁকা দৃষ্টি তিনি চেনেন। ভীমরুলের চাকে খোঁচা দেওয়ার মতো পুরুষ মানুষের সমস্ত কাম চেতনাকে খুঁচিয়ে তোলে সে দৃষ্টি। তার গোয়ার একরকা ছেলে আলমগীরকে দেখলেন, ঝাঁপিতে পোড়া গোখরা সাপের মতো উদ্যত ফনাটা নোয়ানো। নিজের অভিজ্ঞতা দিয়ে ছেলেকে বিচার করলেন। যে জলের গভীর আবর্তে পড়ে জাহাজ ভেঙে খান খান হয়ে যায়, তেমনি ছকিনার শরীরের পাক খাওয়া আবর্তের মধ্যে পড়ে তার গোয়ার ছেলেটি নির্জীব হয়ে পড়েছে। সি সি সি, বাপ বেটা দুজনকে ছকিনা তার শিকার বানিয়ে ছাড়ল। সেদিনই ছেলেকে হলে পাঠিয়ে দিলেন আর নিজেই ছকিনাকে নিয়ে আধা রাত জড়াজড়ি করে কাটিয়ে দিতে লাগলেন। কোনো কথা শোনে না, কোনো বারণ মানে না ছকিনা। জামাল সাহেব তার শিক্ষিত সম্ভ্রান্ত পৌরুষ দিয়ে ছকিনার চোরা ক্ষুধা মেটাতে পারেন না, সেজন্য পালিয়ে পালিয়ে থাকতে চায়। চোখ লাল করে তাকালেই গলা চড়ায়। ইজ্জতের ভয়ে জামাল সাহেব ছকিনার মুখে হাত চাপা দিতে বাধ্য হন। তখন সে কাঁদো কাঁদো গলায় গ্রামের সরলা অবলা কুমারী মেয়ের মতো বলে, আপনি কেন আমার ধর্মটা নষ্ট করলেন? জামাল সাহেবের তখন বলার কথা কিছু থাকে না। বাধ্য হয়ে ছকিনার কথা মতো কাজ করতে হয়। স্ত্রীর সংকোচবশত যে আদর চাইতে পারেনি, ছকিনা নেড়ে ঝেড়ে খুঁচিয়ে খাসিয়ে সে আদর আদায় করে ছাড়ে। জামাল সাহেব দুর্ভাগ্যকে ধিক্কার দেন। রাতের বেলায় বাঘিনীর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য সমস্ত দিন ধরে নানা রকম মত্ত বাটেন। রাতের অন্ধকারে ছকিনা গুটি গুটি পায়ে শিকারি বেড়ালের মতো এসে দরজায় ঘা দিলেই সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। সেদিন মসজিদে গিয়ে মৌলানা সাহেবের ঝাঁঝালো নসিহত শুনে জামাল সাহেবের মনে নতুন পরিকল্পনা জাগে। যিনি এমন জোরালো ভাষায়, এমন বেরহমভাবে বেপর্দা বেশরম পরপুরুষের সঙ্গে জোনাকারী আওরতকে গালাগাল করতে পারেন, তিনিই ছকিনাকে শিক্ষা দেবার উপযুক্ত লোক। মসজিদেই ঠিক করে ফেললেন 1 মাস ঘরবাড়ি মৌলানা সাহেবের এখতিয়ারে রেখে গেলে ছকিনার হাত থেকে বাঁচতে পারবেন। ছকিনার বেশরম ভাবভঙ্গি কিছুতেই মৌলানা সাহেবের দৃষ্টি এড়াতে পারবে না। বলতেই মৌলানা সাহেব রাজি হয়ে গেলেন। মহল্লার মসজিদে ইমামতি আর আল্লাহর নামে হেদায়েত বর্ষণ করার পরও আয়ের পরিমাণ কিংবা সোয়াশর উপরে ওঠে না। বরঞ্চ জামাল সাহেবের বাড়ি তদারকি করায় 150 টাকার চাকরিটি পেয়ে খুশি হলেন। জামাল সাহেবের মতো একজন ধনবান এলেমদার মানুষকে নিজের দিকে টানতে পেরেছে দেখে হেদায়েতের উপর আস্থা অনেক গুণ বেড়ে গেল। 2-3 দিনের মধ্যে তার হাতে সমস্ত ভার গুছিয়ে দিয়ে খুলনায় ব্যবসা দেখার ওসিলায় বেরিয়ে পড়লেন। যাওয়ার সময় বলে গেলেন গোপনে, হুজুর, ছকিনা চাকরিনীটি বড় বজ্জাত আর বেশরম, পারেন তো তাকে বিদেয়ী করে জানাশোনা কোনো ভালো মেয়েকে রাখবেন। এর জন্য বাবা ভাবতে হবে না, তার শয়তানি আর হারামিপনা আমি বের করেই ছাড়ব। দাড়ি নেড়ে নেড়ে বললেন মৌলানা সাহেব। 1.5 মাস পর হেলিকপ্টার থেকে নেমে অনাস্বাদিত আনন্দ অনুভব করলেন জামাল সাহেব। এতদিনে বাঁচা গেল। কি সাংঘাতিক মেয়ে মানুষের বাবা! শরীরের হাড় মজ্জা পর্যন্ত শুষে নিয়েছে। বাড়িতে এসে তিনি গম্ভীর হয়ে গেলেন। দেখেন ছকিনা উঠোনে বসে মৌলানা সাহেবের পাকা চুল তুলে দিচ্ছে। তাকে আরও তেলালো চকচকে
চেকনাইদার দেখাচ্ছে। ছকিনাকে কিছু বলার সাধ্য তো নেই। মনে মনে তিনি মৌলানা সাহেবের উপর খাপ্পা হয়ে উঠলেন। বেটা 1 নম্বরের ধাপ্পাবাজ। ছকিনার মুখে ঝিঁকে উঠল সে হাসি, কুটিল হাসি, কালো জলে চোরা আবর্তের মতো রহস্যময়। মানে, তুমি কি ভাবছো তাকে আমি জানি না? সেদিনই মৌলানা সাহেবকে 1 মাসের মাইনে দিয়ে বিদায় করে দিলেন। ঠিক করলেন জীবনে কোনোদিন এ সমস্ত লম্বা জিভের মানুষদেরকে বিশ্বাস করবেন না। তারপর থেকে ছকিনার সঙ্গে আবার পূর্বের মতো জীবন শুরু করলেন। বিশ্রী মেয়ে মানুষটার মনে কোনো রকম দয়া মা নেই। শারীরিকভাবে তিনি যে অক্ষম তাও চিন্তা করে না। একটা চাকরানির সঙ্গে প্রতি রাত স্ত্রীর মতো সহবাস। আত্মীয় স্বজনেরা কতবার বিয়ে করতে বলেছেন, মাথা নেড়ে না করেছেন। যদি এ খবর কোনো ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, মুখ দেখবেন কেমন করে? পর্বত প্রমাণ অপরাধবোধের ভারে তিনি মুখ তুলে তাকাতে পারেন না। এমন সময় দেশ থেকে এলেন ছোট চাচা। জামাল সাহেব অকুলে কুল পেলেন। চাচার মতো নারী বিদ্বেষী মানুষ জীবনে দ্বিতীয়টি দেখেননি। সামনে মেয়ে মানুষ থাকলে তার ভাত খাওয়া হয় না। ছেলেবেলায় নিজের চোখে দেখেছেন চাচা নিজের হাতে লোহা গরম করে ব্যভিচারিণী মেয়ে মানুষের কপালে দাগ দিয়েছেন। ছ্যাঁত ছ্যাঁত গরম লোহার দাগ মাংস কেটে বসেছে। সুতরাং চাচার হাতে বাড়িঘরের সমস্ত ভার গছিয়ে চট্টগ্রাম চলে গেলেন। যাওয়ার সময় ছকিনাচে বজ্জাত সে সম্বন্ধে ইঙ্গিত দিয়ে গেলেন এবং পারলে তাকে ছাড়িয়ে অন্য কোনো মেয়ে মানুষকে কাজে বহাল করতে বলে গেলেন। 28 দিন পরে ফিরে এসে দেখেন ছকিনা চাচার সঙ্গে নানা নাতিনের সম্পর্ক পাতিয়েছে। ছকিনা ডাকেনি। তার সান্নিধ্যে এলে পুরুষ মানুষ ভেড়া বনে যায়। ঘোলা ঘোলা চোখে দৃষ্টি দিয়ে এ পর্যন্ত 3 জন সেরা নারী বিদ্বেষী পুরুষকে ঘায়েল করেছে। তার চোখে সে দৃষ্টি, মুখে সে হাসি, বুকে আগুন ধরানো ঢেউ ঢেউ জাগায় না। একটু একটু করে অজগরের শ্বাসের মতো আস্ত মানুষটাকেই গ্রাস করে। পুরুষ মানুষের রস শুষে নিয়ে চরের দেশাল পাটের মতো সজীব হয়ে উঠছে ছকিনা। তার কালো রং দিন দিন চকচকে হয়ে উঠছে। এবার মরিয়া হয়ে উঠলেন জামাল সাহেব। কিছুতেই তিনি বিশ্রী মেয়ে মানুষটাকে বুকে করে ঘুমাবেন না। মনে মনে শপথ নিলেন তার মেস্তার দাগ ভর্তি গালে চুমো খাবেন না, কিছুতেই না। আধা রাত বাইরে কাটান, বাড়ি ফেরেন শেষ রাতে। তখন ছকিনা শিকারি বেড়ালের মতো এসে হাজির হয়, জড়িয়ে ধরে, ডাকিনীর মতো হাসে। জামাল সাহেব না করতে পারেন না। তার শরীর নিয়ে আধা রাত উল্লাস করে ডাকিনী। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় চিন্তা করছেন। আত্মহত্যার কথাটাও মনে হানা দিয়ে গেল। অসম্মানের চাইতে আত্মহত্যা ঢের ভালো। এ সময় তিনি পথ পেয়ে গেলেন। পেপারে বিজ্ঞাপন দেখে হজের দরখাস্ত করে বসলেন। আত্মীয় স্বজনেরা তীর্থযাত্রীকে দেখতে এসে মন্তব্য করলেন তারা টের পেয়েছিলেন জামাল সাহেবের মনে ধর্মভাব অঙ্কুরিত হচ্ছে, সেজন্য বিয়ে করতে চাপাচাপি করেননি। পড়শিরা বললেন একই কারণে তারা জামাল সাহেবকে ইউনিয়নের চেয়ারম্যান করলেন না। মুন্ডিত মস্তকে সাদা কাপড়ের পাগড়ি বাঁধা জামাল সাহেব থেমে থেমে বললেন, আমার সমস্ত স্বাদ, সমস্ত আহ্লাদ, কামনা বাসনার অবসান হয়ে গেছে। এই বলে তিনি কোমরে হাত রাখলেন। কোমরটা হঠাৎ বীর্যহীনতাবশত বেথিয়ে উঠল কিনা। সকলে হজযাত্রী জামাল সাহেবকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। কিছুদূর গিয়ে পেছনে তাকে দেখেন গেটের গোড়ায় দাঁড়িয়ে ছকিনা। রোদ লেগে মেস্তার দাগ ভর্তি গালজোড়া চকচক করছে। নারকোল তেল মাখা ভিজে ভিজে চুলগুলো পিঠের উপর ঝাড়া ঝাড়া ভাবে ছড়িয়ে পড়েছে। চোখে ঝানু কুমিরের মতো ঘোলা ঘোলা উৎপাতা দৃষ্টি, ঠোঁটে জটিল কুটিল হাসি, যেন জামাল সাহেবকে বলছে নীরবে, এসবের অর্থ কি আমি বুঝি নে, কিন্তু আবার আসতে হবে ফিরে, এই 2 বাহু দিয়ে আবার আমি তোমাকে বাঁধব। গল্প এখানেই শেষ।